নমস্কার, খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। বদলে যাবে বিশ্বের খেলাটাই, একজোট হচ্ছে থ্রি মস্কোটিয়ার্স, রাশিয়া, ভারত এবং চীন। আগাম বার্তা সত্ত্বেও অসতর্ক রেল, জনশতাব্দীর ধাক্কায় খড়গপুরে মৃত্যু 3 হাতির, ক্ষুব্ধ বন দপ্তর। মণিদহে নদী গ্রাসে জমি, বিক্ষোভ দেখে পালালেন মন্ত্রী। মান ভাঙল তৃণমূলের, আবার একজোট ইন্ডিয়া, শনিতে ভার্চুয়াল বৈঠকে বিরোধী নেতারা। নবান্নে মমতার ঘরের সামনে হঠাৎ হাজির তমলুকের যুবক, 14 তলায় হুলস্থুল, জানেন কে তিনি? হয়তো পার্টি চায় না আমি যাই, মোদির সভার দিন কেন দিল্লি গেলেন দিলীপ? বাংলাদেশের গোপালগঞ্জে বহাল কারফিউ, বাহিনীর গুলিবর্ষণের তীব্র নিন্দা। পুলিশি তদন্তে ফাঁক ফোকর, স্ত্রীকে খুন করে দেহ টুকরো কাণ্ডে 11 বছর পর বেকসুর খালাস, স্বামী সহ 3। নিমিষাকে বাঁচানো কি সত্যিই সম্ভব নয়, মুখ খুলল বিদেশ মন্ত্রক। নদীতে কুমির ভেসে ওঠায় চড়ালো আতঙ্ক। এবার আসছে বিস্তারিত খবরে। এক হতে পারে 3 মাথা, আর তাহলে চমকে যাবে গোটা বিশ্ব। সূত্রের খবর, রাশিয়া, চীন এবং ভারত একজোট হতে চলেছে। পুরনো সম্পর্ককে আবার নতুন করে গড়তে চাইছে চীন, সমর্থন জানিয়েছে রাশিয়া। পশ্চিমী দুনিয়ার দেশগুলির একাধিপত্য রুখতে চায় চীন, পাশে রয়েছে রাশিয়া, আর এখানেই ভারতকে পাশে চাইছে তারা। যেভাবে বৈশ্বিক শক্তি হয়ে উঠছে ভারত, তাতে চীন রাশিয়া বাড়িয়ে দিচ্ছে বন্ধুত্বের হাত। রাশিয়া, ভারত এবং চীন মিলে ইউরেশিয়ান ত্রিশক্তি গড়তে চাইছে, যা পশ্চিমী কর্তৃত্বকে চ্যালেঞ্জ করবে। মাসখানেক আগেই রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ বলেছিলেন, এই ত্রিশক্তির কাজ আবার শুরু হওয়া উচিত। চীন ও রাশিয়ার এই উদ্যোগে সমর্থন জানায়। এতে শুধুমাত্র 3 দেশের উপকার হবে তাই নয়, বরং এই অঞ্চল তথা বিশ্বের নিরাপত্তা ও স্থিতাবস্থাও ফিরবে বলে জানিয়েছে চীন। বৃহস্পতিবার রাশিয়ার একটি সংবাদ মাধ্যম সেই দেশের উপবিদেশমন্ত্রীকে উদ্ধৃতি করে বলে যে, এই বিষয় নিয়ে বেজিং এবং নয়াদিল্লির মধ্যে কথাবার্তা চলছে। প্রসঙ্গত, আগে এই 3 দেশ একসঙ্গে কাজ করেছে। আরআইসির অধীনে 20টিরও বেশি বৈঠক হয়েছিল। তবে 2020 সালে করোনা মহামারী এবং তারপর পূর্ব লাদাখের গালওয়ানে ভারত চীন সেনাবাহিনীর সংঘর্ষের পর আলোচনা বন্ধ হয়ে যায়। অন্যদিকে ভারত একদিকে যেমন ব্রিক্সের সদস্য, তেমনি আবার আমেরিকা, জাপানের সঙ্গে কোয়াডের সদস্য। চীন মনে করে তাদের উত্থানকে রুখতেই কোয়াড তৈরি, তাই রাশিয়াকে নিজের দলে টেনে ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাইছে চীন। যদিও ভারত সরকার এই বিষয়ে এখনো কোনো সদুত্তর দেয়নি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এটি একটি মেকানিজম যেখানে 3টি দেশ মিলিত হয়ে বৈশ্বিক এবং আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করে। যখন এই বৈঠক হবে, তখন আমরা মিলিতভাবে একটি তারিখ স্থির করব। ঝাড়গ্রাম রেঞ্জে ফের ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু। এবার ঝাড়গ্রাম থেকে খড়গপুর যাওয়ার পথে বাঁশতলা স্টেশনের কাছে জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় 3টি হাতির মৃত্যু, ক্ষুব্ধ বন দপ্তর। জানা যাচ্ছে, বাঁশতলার কাছে যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে, সেই এলাকার 3 দিকে জঙ্গল। বৃহস্পতিবার গভীর রাত্রে ওই রেল লাইন পেরিয়ে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাচ্ছিল একটি হাতির দল। ঠিক সেই সময় দ্রুত গতিতে আসা জনশতাব্দী এক্সপ্রেস 3টি হাতিকে ধাক্কা মারে। লাইনের উপর পড়ে মৃত্যু হয় হাতিগুলির। 3টি হাতির মধ্যে একটি পূর্ণবয়স্ক এবং 2টি হাতি শাবক ছিল। লাইনে হাতির মৃত্যুর জেরে ঘটনাস্থলে দাঁড়িয়ে যায় ট্রেনটি। বন দপ্তর এবং রেলকে খবর দিলে ক্রেনে করে হাতিগুলির দেহ সরানো হয়, যার ফলে দীর্ঘক্ষণ ওই এলাকায় ট্রেন পরিষেবা ব্যাহত হয়। দীর্ঘক্ষণ বাদে পরিষেবা স্বাভাবিক হয়েছে। যদিও বন দপ্তরের দাবি, পুরোটাই রেলের অসতর্কতার ফল। রেলকে আগে থেকে জানানো হয়েছিল বাঁশতলা এলাকা দিয়ে হাতির দল যাতায়াত করতে পারে, কিন্তু তার সত্ত্বেও সতর্ক হয়নি রেল। বৃহস্পতিবার রাত 11টা নাগাদ রেলকে সতর্ক করা হয়, হাতির দল লাইন পারাপার করতে পারে। কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করে স্বাভাবিক গতিতে ছুটছে জনশতাব্দী এক্সপ্রেস। ধীর গতিতে ট্রেন চালানো হয়নি। তাছাড়াও এই প্রথম নয়, এর আগেও যতবার রিভিউ মিটিং হয়েছে, প্রতিবারই রেলকে সতর্ক করা হয়, কিন্তু কার্যকরী পদক্ষেপ করছে না রেল। এই ভূমিকায় ক্ষুব্ধ বন দপ্তর কড়া পদক্ষেপ করতে পারে বলে খবর। আতঙ্কে মেদিনীপুর সদরের মণিদহ মৌজা। গত 5 দিনে 400 বিঘা অধিক কৃষি এবং ফসলের জমি কাঁসাই নদীর গর্ভে তলিয়ে যাওয়ার ঘটনায় বুধবার রাত্রে কৃষিজমি সংলগ্ন একটি খেলার মাঠ সহ সংলগ্ন গাছ ও নদীগর্ভে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। যে হারে কাঁসাই নদীর ভাঙন শুরু হয়েছে, এইভাবে ভাঙন চলতে থাকলে পুরো গ্রাম নদীগর্ভে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই আশঙ্কা করছেন স্থানীয়রা। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে গোপনে পুলিশি পাহারার ঘটনাস্থলে যান সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। গ্রামের মানুষ জানতে পেরে বিক্ষোভ দেখাতে এলে পুলিশ এবং তৃণমূলের নেতারা পথ আটকায়, আর সেই সময় মন্ত্রী এলাকা ছেড়ে পালিয়ে যান। তবে মিডিয়ার সামনে তিনি দাবি করে বলেন, ডিপিআর হয়েছে, বরাদ্দ রেডি, জল কমলে কাজ শুরু হবে।
ক্ষতিগ্রস্ত কৃষক জগদীশ পান, সঞ্জয় খান, কৃষ্ণ দোলই প্রমুখেরা বলেন, আজ 4 বছর পার, কাঁসাই নদীর পাড় বাঁধাইয়ের কাজ শুরু হয়েও মাত্র 50 মিটার হয়েই বন্ধ। মন্ত্রীরা তো ভয় কেন গ্রামের মানুষের সাথে কথা বলতে? এই তৃণমূল দল এবং পুলিশ প্রশাসন, ভূমি দপ্তরের লোকজন এই বিপর্যয়ের জন্য সম্পূর্ণ দায়ী। প্রতিদিন এই 4টি অঞ্চলে 14 কিলোমিটার পার জুড়ে 6-7 হাজার বালি ভর্তি ডাম্পার, বহু চাকার লরি পাচার করে কোটি কোটি টাকা লুট করছে। আর এখন আমরা কৃষকরা জমি জায়গা ঘরবাড়ি হারিয়ে সর্বস্ব হারাতে বসেছি। আমরা খাবো কি? গ্রাম তলিয়ে গেলে এই মণিদহ মৌজায় ছোট বড় মিলিয়ে 8টি পাড়া রয়েছে, 467টি পরিবারের 3000-এর অধিক মানুষের বাস। গ্রাম তলিয়ে গেলে কোথায় বাস করব আমরা? আমরা ক্ষতিপূরণের দাবি জানাতে চাইছিলাম মন্ত্রীকে, উনি পালিয়ে গেলেন। কৃষক সভার নেতা নব মাহাতো বলেন, ক্ষতিপূরণ চেয়ে আমরা ভূমি এবং বিডিও দপ্তরে অভিযান করব। আবার এক হচ্ছে ইন্ডিয়া জোট। সংসদের বাদল অধিবেশনের আগে ফের বৈঠকে ইন্ডিয়া জোট। শনিবার সন্ধ্যায় ইন্ডিয়া পার্টির শীর্ষ নেতৃত্বের বৈঠক হতে চলেছে, তবে মুখোমুখি নয়, ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক হবে। কংগ্রেসের উদ্যোগে আয়োজিত ইন্ডিয়ার জোট বৈঠকে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেন কিনা নজর এখন সেই দিকেই। প্রথমেই এই বৈঠক দিল্লির কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে হওয়ার কথা ছিল, কিন্তু ইন্ডিয়া জোটের একাধিক নেতাই জানান যে এত কম সময়ে তাদের পক্ষে দিল্লিতে যাওয়া সম্ভব নয়। এরপর ভার্চুয়ালি বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়। অফলাইন বৈঠকে যোগ দিতে রাজি হননি, তবে অনলাইন বৈঠক করার সিদ্ধান্তের পর বৈঠকে যোগ দিতে রাজি হন অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে, এম.কে. স্ট্যালিন। ভার্চুয়াল বৈঠকে যোগ দেবে তৃণমূল কংগ্রেসও। জল্পনা শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী নিজে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের এই বৈঠকে যোগ দিতে পারেন। উল্লেখ্য, যদি তৃণমূল এই বৈঠকে যোগ দেয় তবে তা লোকসভা নির্বাচনের পর প্রথমবার ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেওয়া হবে। গত অধিবেশনগুলিতে ইন্ডিয়া জোটের থেকে দূরত্বই রেখেছিল তৃণমূল কংগ্রেস, তবে আপ আদমি পার্টির কেউ এই বৈঠকে যোগ দেবে কিনা তা এখনো নিশ্চিত নয়। সূত্রের খবর, কংগ্রেসের তরফে আম আদমি পার্টির সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সদুত্তর মেলেনি। দিল্লি নির্বাচন চলাকালীন গত বাজেট অধিবেশন এবং তার সঙ্গে শীতকালীন অধিবেশন চলার সময় ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতারাও এক টেবিলে বৈঠকে বসেননি। নিরাপত্তা রক্ষীদের কড়া নজরদারি, তার মধ্যেও সবার নজর এড়িয়ে নবান্নের 14 তলায় পৌঁছে গেলেন এক সিভিক ভলেন্টিয়ার। এই 14 তলাতেই মুখ্যমন্ত্রীর দপ্তর। সবার নজর এড়িয়ে ওই যুবক কিভাবে 14 তলায় পৌঁছে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠছে নবান্নের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। ওই সিভিক ভলেন্টিয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে আটক করা হয়। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে 14 তলায় ওই যুবককে ঘোরাফেরা করতে দেখা যায়। জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি একজন সিভিক ভলেন্টিয়ার, বাড়ি পূর্ব মেদিনীপুরের তমলুকে। নিরাপত্তার জন্য নবান্নের 14 তলার কর্মীদেরও গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়। তাছাড়া 13 এবং 14 তলায় কলকাতা পুলিশের পাশাপাশি মুখ্যমন্ত্রীর নিজস্ব নিরাপত্তা বাহিনী অর্থাৎ ডিরেক্টর অব সিকিউরিটির অধীনে থাকা নিরাপত্তা কর্মীরা পাহারায় থাকেন। সেখানে ওই সিভিক ভলেন্টিয়ার কিভাবে পৌঁছে গেলেন তা নিয়েই প্রশ্ন উঠছে। সূত্রের খবর, নর্থ গেট দিয়ে ওই যুবক নবান্নে ঢোকেন। নর্থ গেট দিয়ে অনেক সময় সিভিক ভলেন্টিয়ার জল নিতে ভেতরে ঢোকেন। ওই যুবক তেমনই জল নিতে ভেতরে ঢুকেছেন বলে মনে করছিলেন নিরাপত্তা রক্ষীরা। নবান্নের ভেতরে ঢোকার পর লিফটে চড়ে সোজা 14 তলায় পৌঁছে যান তিনি। সূত্রের খবর, 14 তলায় মুখ্যমন্ত্রীর ঘরের দিকে যাওয়ার চেষ্টা করেন। তাকে ঘোরাফেরা করতে দেখে কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের এক পুলিশ কর্মী প্রশ্ন করেন। যুবক জানান তার বাড়ি তমলুকে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান। তার পরনে সিভিক ভলেন্টিয়ারের পোশাক ছিল। রিজার্ভ ফোর্সের ওই পুলিশ কর্মী বিষয়টি ডিরেক্টর অব সিকিউরিটিকে জানায়। যুবকের কথা অসংলগ্ন ঠেকায় তাকে আটক করে পুলিশ। পরে শিবপুর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। তিনি কিভাবে গেলেন, একেবারে 14 তলায় পৌঁছে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্গাপুরে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, কিন্তু সেই সভায় থাকলো না রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। এদিন সকালেই তিনি দিল্লি উড়ে গেলেন, কিন্তু সেখানে স্বয়ং প্রধানমন্ত্রী রাজ্যের প্রচারে আসছেন। সেখানে এদিন কেন দিল্লি যেতে হচ্ছে তাকে? দিল্লি যাওয়ার আগে এই নিয়ে গুঞ্জনের কি জবাব দিলেন দিলীপ? গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরের সভা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন দিলীপ। সবাইকে ওই সভার আহ্বান জানিয়ে পোস্টের নিচে লেখা ছিল, আমরা থাকছি, আপনিও আসুন। কর্মীদের ডাকে তিনি দুর্গাপুরের সভায় যাবেন বলেও জানিয়েছিলেন। সেই দিলীপের এদিন দিল্লি রওনা দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে। এ নিয়ে বিজেপিকে কটাক্ষ তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, এই রাজ্যে বিজেপির অবস্থা এতই করুণ যে প্রধানমন্ত্রী দুর্গাপুরে আসছেন, তার চেয়ে বড় খবর সেই সভায় দিলীপ ঘোষ যাচ্ছেন কিনা। এদের অভ্যন্তরীণ লড়াই এতই গুরুতর যে প্রধানমন্ত্রী আসার চেয়ে গুরুতর খবর দিলীপ ঘোষ যাবেন কিনা। কি অদ্ভুত পার্টি! এটা একটা সার্কাস পার্টি। সারাদিন দেখবেন প্রধানমন্ত্রীর সবার চেয়ে দিলীপ ঘোষের না যাওয়া নিয়ে কিছুদিন ধরেই দূরত্ব তৈরি হয়েছে। দিলীপ ঘোষের সঙ্গে বঙ্গ বিজেপির বেশ কিছুদিন ধরেই তৈরি হচ্ছে দূরত্ব। সেই দূরত্ব মেটানোর চেষ্টা করতে দেখা গিয়েছে রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে।
দিলীপের সঙ্গে বৈঠকও করেন তিনি। সেই বৈঠকের পর দিলীপ জানান তিনি লড়াইয়ের জন্য প্রস্তুত। আর এদিন দিল্লি যাওয়ার আগে বলে গেলেন পার্টিও হয়তো চায় না তিনি প্রধানমন্ত্রীর সভায় থাকুন। তাহলে কি দূরত্ব এখনো কমেনি, উঠছে প্রশ্ন। তবে দিলীপের দিল্লি যাওয়া নিয়ে রাজ্য বিজেপির সত্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বলেন কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে দিলীপ দিল্লি যাচ্ছেন। মোদির সভার দিনেই কেন দিল্লিতে ডাক পড়লো দিলীপের, সেই নিয়ে জল্পনা বেড়েই চলেছে। এখন দেখার বিষয় দিল্লি থেকে ফিরে কি বলেন দিলীপ। গোপালগঞ্জে উত্তেজিত জনতাকে দমনের নামে সরকারি বিভিন্ন বাহিনী নির্বিচারে গুলিবর্ষণ চালিয়েছে। নিহত এবং আহত হয়েছেন সাধারণ মানুষ। সরকারি বাহিনীর ভূমিকায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। বাংলাদেশের গোপালগঞ্জে সংঘর্ষের জেরে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, জুলাই পদযাত্রার অংশ হিসাবে বুধবার জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। কর্মসূচি থেকে আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমানকে ঘিরে আপত্তিকর মন্তব্যের অভিযোগ রয়েছে। বাংলাদেশে ইউনূস সরকারের অনুগামীদের একটি অংশের তৈরি রাজনৈতিক দল এনসিপি বুধবার গোপালগঞ্জে সভা ডেকেছিল। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি অবশ্য প্রশাসনের সমালোচনার পাশাপাশি আওয়ামী লীগ সমর্থকদের কড়া নিন্দা করেছে। গত বুধবার বিক্ষোভের জেরে পুলিশ সুপারের কার্যালয়ে আটকা পড়েন এনসিপির নেতারা। পরে সেনাবাহিনীর সাঁজোয়া গাড়িতে গোপালগঞ্জ থেকে সরানো হয় তাদের। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম পরে সংবাদ সম্মেলনের অভিযোগ করেন এবং প্রশাসন ও গোয়েন্দা সংস্থা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে গোপালগঞ্জের পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হতো না। সংঘাতের ঘটনার এ পর্যন্ত 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে। গোপালগঞ্জের ঘটনায় কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। পরকীয়া সম্পর্কের জেরে স্ত্রীকে খুন করে দেহ টুকরো টুকরো করে প্যাকিং লটে ফেলে দেয় স্বামী, এমনই অভিযোগ রুজু হওয়ায় মামলায় মৃতার স্বামী সুরজিৎ দেব এবং তার বান্ধবী লিপিকা পোদ্দার এবং সঞ্জয় বিশ্বাস নামে এক যুবককে ফাঁসির সাজা শুনিয়ে শিয়ালদহ আদালত। ঘটনার 11 বছর পর বৃহস্পতিবার 3 আসামিকে বেকসুর খালাসের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ঘটনাটি ঘটেছে 2014 সালের 20 মে। শিয়ালদহ স্টেশন চত্বরে পড়েছিল দড়ি বাঁধা একটি লেপ, একটি বড় ট্রলি ব্যাগে আর একটি স্কুল ব্যাগ। ট্রলি থেকে এক মহিলার খণ্ড বিখণ্ড মৃতদেহ উদ্ধার করে জিআরপি। জানা যায় মৃত ওই মহিলার নাম জয়ন্তী দেব। সেই সময় পুলিশ ওই খুনের ঘটনার মূল চক্রী হিসাবে স্বামী সুরজিৎ দেবকে দাবি করে। সঙ্গে তার বান্ধবী লিপিকা পোদ্দার এবং এক যুবক সঞ্জয় বিশ্বাসকেও অভিযুক্ত করা হয়। অভিযোগ ছিল পরকীয়ার জেরে স্ত্রীকে খুন করে দেহ টুকরো টুকরো করে প্যাকিং লটে ফেলে দেওয়া হয়। মামলায় শিয়ালদহ ফার্স্ট ট্র্যাক আদালত 3 জনকে দোষী সাব্যস্ত করে এবং ফাঁসির সাজা ঘোষণা করে। পরে 2019 সালে ওই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন সাজাপ্রাপ্তরা। 6 বছর দীর্ঘ শুনানি শেষে এদিন রায় দেয় আদালত। আদালতের এদিনের রায় ঘিরে আবারও মুখ পুরল তদন্তকারী সংস্থার। প্রশ্ন উঠল বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা নিয়ে। সাজা ঘোষণার পর থেকে একটানা 11 বছর জেল খেটেছেন সাজাপ্রাপ্তরা। আইনি মহলের একাংশ বলছে এই রায় শুধু 3 জনের মুক্তি নয়, পুলিশের তদন্তের গাফিলতির নগ্ন চিত্র উঠে এলো। আবার কি নতুন করে তদন্ত শুরু হবে তা নিয়েও ধন্দ তৈরি হয়েছে। ইয়েমেন নয়াদিল্লিকে স্বীকৃতি দেয় না। মঙ্গলবার সুপ্রিম কোর্টে নিমিষা মামলায় ঠিক এই কথাই বলেছিলেন কেন্দ্রের প্রতিনিধি আর ভেঙ্কট রামানি। ওই ওয়াকিবহাল মহল বলছে ইয়েমেনের সঙ্গে যোগাযোগ করে লাভ নেই। নিমিষার মৃত্যুদণ্ড রুখে দিতে গেলে যোগাযোগ করতে হবে তার বন্ধু দেশের সঙ্গে। এদিন সাপ্তাহিক প্রেস বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন কেন্দ্র নিমিষা প্রিয়াকে সমস্ত আইনিভাবে সহযোগিতা প্রদান করেছে, এমনকি তার পরিবারের সঙ্গেও যোগাযোগ রেখেছে। জয়সওয়ালের কথায় এটা অত্যন্ত সংবেদনশীল ঘটনা। ইতিমধ্যে নিমিষাকে সাহায্য করতে সকল উপায়ে এগিয়ে এসেছে কেন্দ্র। নিমিষার আইনজীবী সুভাষ চন্দন জানিয়েছেন ভারতের গ্র্যান্ড মুফতির মধ্যস্থায় 2 পক্ষের পরিবারের মধ্যে আলোচনা হয়েছে ঠিকই, নিহতের পরিবার নিমিষাকে ক্ষমা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। এমনকি ব্লাড মানি বা রক্তের দাম পর্যন্ত নিতে অস্বীকার করে দিয়েছে নিহতের পরিবার। এই পরিস্থিতিতে বাঁচার আশা পেয়েও যেন নিমিষার চোখের সামনে ফের নেমে এলো অন্ধকার। থর প্রতিমার জিপ্লট দাসপুর এলাকায় এবার নদীতে ভাসল বিরাট আকারের কুমির। আতঙ্কে নৌকা যাত্রীরা। দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবনের নদী বেষ্টিত পাথর প্রতিমা ব্লক, এই ব্লকের জিপ্লট গ্রাম পঞ্চায়েতের সত্য দাসপুর এলাকায় হঠাৎ নৌকা যাত্রীদের চোখে এলো বিশাল আকারের কুমির। যে কুমির কুলে উঠে শিকারীর অপেক্ষায়, যা দেখে মুহূর্তের মধ্যে নৌকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইতিপূর্বে বহু কুমির দেখেছে সুন্দরবনের মানুষজন, কিন্তু প্রায় 20 ফুট লম্বা রঙের বিশালাকার কালো কুমির এলাকার মানুষ দেখেছে কিনা তা সন্দেহ রয়েছে। তবে নৌকা যাত্রীরা জানিয়েছেন ভাগবতপুরে কুমির প্রকল্পে এই বৃহৎ আকার কুমির দেখা যায়। তবে এই নদীতে কিভাবে এত বড় কুমির এলো তা ভাবিয়ে তুলছে নৌকা যাত্রী এবং এলাকাবাসীদের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রামগঙ্গা রেঞ্জের বনকর্মীরা। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।